Okay. Just a second. আচ্ছা 1 মিনিট পরে আমরা 2 মিনিটের মধ্যে সেশন স্টার্ট করছি, ঠিক আছে? 2 মিনিটস। সেশনটা ছিল হচ্ছে আমরা এখন রেকর্ডিংটা স্টার্ট করব। আপনারা কি আজকে বিশ্বাস করতে পারতেছিলেন না যে আমাদের 8টার ক্লাস 8টায় শুরু হয়েছে নাকি? না স্যার, আজকে আপনি 8টার আগে আসতেন। মানে পোলাপান আজকে বিশ্বাস করতে পারতেছে না যে আমি 8টার ক্লাস 8টায় শুরু করছি। স্বাভাবিক স্যার, আমি তো অবাক হয়েছি। হ্যাঁ, আজকে যে ট্রাভেল করে নিয়ে তো অন্য প্রসেস করছি আর কি। এখন মানে যে জায়গায় আছি ওইখান থেকে ক্লাস নেওয়া শুরু করছি, এটাতে আর টাইম বেঁচেছে আর কি। এই টাইমটাতে কেন যেন ট্রেন গুলা খুবই করে আর কি, লেট করে, থেমে টেমে যায় কিছুদিন। বরফ টরফ পড়তেছে তো লাইনে প্রবলেম হচ্ছিল। তো আমি আজকে যেখানে ছিলাম ওইখান থেকে ক্লাস নেওয়া শুরু করছি। আচ্ছা আমরা রেকর্ডিংটা আচ্ছা 5 পর্যন্ত ওয়েট করি, হ্যাঁ, বাকিদের জন্য। আমরা 5 থেকে রেকর্ডিংটা স্টার্ট করছি। আমি আপনাদেরকে প্রশ্ন দেখানো শুরু করলাম। আপনারা একটু প্রশ্ন নিয়ে প্ল্যান করে ফেলুন। আজকে ইন্টারেস্টিং একটা প্র্যাকটিস হবে। এই কিউ কার্ডের উপর আপনারা দুবার করে স্পিচ দেবেন। প্রথমবার এমনিতে স্টার্ট করবেন, দ্বিতীয়বার ট্রাই করবেন এই ভোকাবুলারি গুলোকে ইউজ করতে। সো আপনারা এটাকে একটু দেখে রাখুন। 5 থেকে আমরা রেকর্ডিং স্টার্ট করছি। স্যার একটা প্রশ্ন ছিল।
Good evening everyone, welcome to today's session. দেখি যাতে একবার আনমিউট করার চেষ্টা করেন তো দেখি। Recording in progress. মাকসুদ ভাই জয়েন করেছে, সমীর, মালিহা আনমিউট করেন। আজিজাতুল কুবরা। গুড ইভিনিং স্যার, হাউ আর ইউ? কি রে সমীর, কণ্ঠ এরকম কেন? জি স্যার, ঠান্ডা খুব। উত্তরবঙ্গের মানুষ তো। উত্তরবঙ্গ মানে কোথায়? রাজশাহী? রংপুর। ও রংপুর। আমার বাড়ি হচ্ছে জামালপুর। আচ্ছা আচ্ছা স্যার, একটা ছোট্ট কোয়েশ্চেন ছিল স্যার Yeah, বিফোর উই স্টার্ট। আমি আসলে ওই রিডিং এর প্যাসেজ গুলো একটু ঘাটাঘাটি করছিলাম, বাট এত বড় প্যাসেজ দেখে না আমার মাথা আসলে ঘুরে যায় স্যার। আমি এমনি পড়াশোনা করতে ভালো লাগে না এমনিতেই, বাট এত বড় প্যাসেজ গুলো আর কঠিন কঠিন শব্দগুলো দেখে স্যার মানে হতাশ হয়ে যাচ্ছি। না, পুরো প্যাসেজ এখনই আপনি পড়বেনও না এই জন্য, হ্যাঁ। এবং আপনাদেরকেও যে বললাম আর কি, যে কোশ্চেনটা আমি করাবো ওইটা ছাড়া অন্য কোশ্চেনের দিকে তাকানো যাবে না, ঠিক আছে? অন্য কোশ্চেন এই মুহূর্তে আপনাদের জন্য হচ্ছে পরস্ত্রীর দিকে তাকানো যায় না। সো আপনারা হচ্ছে সম্পূর্ণটা শেষ করার পরে, হ্যাঁ, 7 নম্বর ক্লাসে আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি দেখাবো যে পুরো প্যাসেজে আমরা আসলে কোশ্চেন অ্যান্সারটা কিভাবে করব। কারণ মূল টার্গেট হচ্ছে আমাদের তো আসলে কোশ্চেনের অ্যান্সার বের করতে হবে, তাই না? আমাদের তো পুরো প্যাসেজ পড়াটা আমাদের কিন্তু টার্গেট না। আমাদের দরকার হচ্ছে যতটুকু পড়লে আমরা স্কোর পাবো বা আমাদের অ্যান্সার আসবে ততটুকুই আমরা যেন পড়ি, অতিরিক্ত যেন না পড়ি। তো এটার কিছু প্রসেস আছে, আমরা স্টেপ বাই স্টেপ এটাতে আগাবো সোপান পদ্ধতিতে, স্টেয়ারওয়ে প্রসেস, ঠিক আছে? সমীর, আপাতত ভাইয়া পুরো প্যাসেজ গুলোর দিকে তাকায় না, জাস্ট সিম্পলি তুমি এই অংশটুকু দিকে দেখো। বরঞ্চ আমি আজকে তোমাদের সাথে কিছু নোট শেয়ার করব, ওই নোটগুলো তোমরা হচ্ছে পড়া শুরু করো, তোমরা জাস্ট পড়ার জন্য আর কি ওইগুলা পড়বা, আর এইগুলা পড়বা না, মানে ফুল প্যাসেজটা পড়বা না। তো চলো তাহলে আমরা স্পিকিংটা দিয়ে শুরু করি। ওয়েলকাম টু টুডেস সেশন। আজকে আমরা রিডিং এর সেকেন্ড ক্লাসে আছি। এটা লেখা কেন? আমরা আসলে সেকেন্ড ক্লাস আছি। সেকেন্ড ক্লাস আমরা পড়তে যাচ্ছি সামারি কমপ্লিশন। তো সামারি কমপ্লিশনে আমরা যে জিনিসটা পড়বো আজকে, আমরা দু ধরনের কোশ্চেনটা দেখবো, সামারি কমপ্লিশন উইথ ক্লু এবং উইদাউট ক্লুজ। একাডেমিক এবং জেনারেল ট্রেনিং উভয়ের জন্য এটা খুবই জরুরি একটা কোশ্চেন টাইপ। সো এটা নিয়ে আমরা এখন আজকে দেখতে যাচ্ছি, বাট অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে শুরু করি সেটা হচ্ছে আমরা স্পিকিং পার্টটা দিয়ে শুরু করি। দ্যাটস হোয়াট উই আর গোইং টু ডু টুডে। লেটস সি, আমাদের এখানে একটা কিউ কার্ড আছে। এই কিউ কার্ডটা হচ্ছে আপনাদের স্পিকিং এর একটা নোট আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল, যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট 20 কিউ কার্ডস, তার মধ্যে 3 নম্বর কিউ কার্ড ছিল হচ্ছে এটা, talk about a piece of furniture that you own. So কি ফার্নিচার এটা, কোত্থেকে আমরা এটা কিনেছি, how you use it, and explain why you use it, explain করুন কেন এটাকে আপনি ইউজ করেন। না, এবার এটার উপর আমরা প্রিপারেশন নিব এইভাবে। প্রথমে আমরা একবার এই কিউ কার্ডটার উপর প্রেজেন্টেশন দিব, 2 মিনিটের ভেতরে শেষ হবে, দুজনে একবার করে দিব, 4 মিনিট শেষ। তারপরে আমরা দ্বিতীয়বার এই কিউ কার্ডের উপর আরেকবার প্রেজেন্টেশন দিব। আমরা ট্রাই করবো এখানে যে ডান পাশে 5টা শব্দ আছে তার মধ্যে অন্তত 3 আউট অফ দিস 5 আমাদের স্পিকিংটা ইউজ করার জন্য। মিনিমাম কয়টা সম্রাট? ভাই স্যার মিনিমাম 3টা। তোর নাম সম্রাট? স্যার প্রক্সি দিলাম। বাড়তি দিতে থাকে এই অবস্থা না তোদের? সম্রাট ধরে আমি পিটাম আজকে, যারা ক্লাসে মনোযোগ নেই সম্রাট। স্যার ও কি দিছিল তো? ও দিছে কই? আমার কিন্তু কোনো নোটিফিকেশন আসে না, নাই। ও কি দিছে? ও কি বাসছে যে ও কি দিছে? ওকে দিতেছে খালি। সম্রাট এভাবে বললে চলবে? শীত বেশি পড়ছে নারায়ণগঞ্জে? তোমরা তো হচ্ছে আগুনই, শীত বেশি পড়লে আগুন টাগুন জ্বালাই দিবা রাস্তাঘাটে, তাই না নাকি? নারায়ণগঞ্জে কি জানি পার্ক আছে, ওই পার্কে গেছিলাম আমি, তাই না? কি জানি একটা বড় একটা পার্ক, জিন্দা পার্ক, কি জানি একটা পার্ক, জিন্দা পার্ক ওদের পাশে মনে হয় জিন্দা পার্ক হতে পারে, কিংবা মরা কিছু একটা হবে। না 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 না, আমি ওই যে রিসোর্ট টিসোর্টের কথা বলতেছি না। তোমাদের হয়েছিল এখানে কমিউনিস্ট বামপন্থী ছাত্র ইউনিয়নের হয়েছিল, সম্মেলন হয়েছিল এই
গত বছর 2023-এ ওইখানে নম পার্কে আসছিলাম, হ্যাঁ নম পার্কে। তো ছাত্র ইউনিয়নের এই প্রোগ্রামে আসছিলাম। কেন আসছিলাম বুঝতেই তো পারতেছো। আচ্ছা, তো তাই ভেঙে দিছে। আচ্ছা, এই 5টা শব্দের মধ্যে যে কোনো 2টা তোমাদের হচ্ছে, 5টা শব্দ মানে হচ্ছে 3টা ভোকাবুলারি আর 2টা ইডিয়মস এর মধ্যে যে কোনো 2টা তুমি হচ্ছে 3টা তোমরা ইউজ করবা এনি থ্রু। শব্দগুলো তোমাদের পরিচিত, এটা আসলে বলার কিছু নেই, কিন্তু আমি এখানে কিছু উদাহরণ দিয়েছি যেগুলো ফার্নিচারের সাথে রেলেভেন্ট। তো আমি এক্সপেক্ট করতেছি যে তোমরা এগুলোকে ইউজ করতে পারবা। উইদাউট ফার্দার ডিউ চলো আমরা হচ্ছে ব্রেকআউট রুমে জয়েন করি। করবো স্ক্রিনে আপনারা হচ্ছে এই মুহূর্তে প্রশ্নগুলোকে দেখতে পাচ্ছেন। তো এই প্রশ্নগুলোর উপরে আমরা এখন প্রেজেন্টেশনটা দিব। আমি আপনাদের সবাইকে প্রথমে 1 মিনিট সময় দেব আইডিয়া জেনারেশনের জন্য বা প্রিপারেশনের জন্য। আপনারা 1 মিনিট সময় নেন, প্রিপারেশন নেন। 1 মিনিট পরে আপনারা হচ্ছে এই টপিকের উপরে প্রথম জন বলা শুরু করবেন, তারপর দ্বিতীয় জন হচ্ছে এটার উপরে বলবেন। সো দেন আপনারা দ্বিতীয়বার আবার করে সুযোগ পাবেন। তো প্রথমবার একবার বলবেন, দ্বিতীয়বার আপনারা আরেকবার যখন বলছেন তখন এই টার্গেট গুলোকে ফুলফিল করার চেষ্টা করবেন। আপনাদের 1 মিনিট সময় এখন শুরু হতে যাচ্ছে। সবাই একটু কাগজ কলম যদি হাতের কাছে থাকে নিয়ে নেন। 1 মিনিট সময় শুরু হবে এখনই। আশা করছি আপনারা কাগজ কলম নিয়ে ফেলেছেন, কারণ এখন আমরা শুরু করতে যাচ্ছি। রেডি, স্টেডি, গো, স্টার্ট। শাহানাপার ভিডিও অন হয়েছে, খেয়াল রাখেন। স্টার্ট। ওকে, আমাদের 1 মিনিট সময় শেষ হয়েছে। আপনারা এবার 15 সেকেন্ড সময় পাচ্ছেন কে প্রথম স্পিকার হবেন এবং কে দ্বিতীয় স্পিকার সেটা ডিসাইড করার জন্য। মনে রাখবেন আপনাদের প্রত্যেককে 2বার করে আসলে পরবর্তীতে বলতে হবে। সো যে কেউ একজন প্রথম স্পিকার হলেই চলবে। ভাস্করের রুমে এই মুহূর্তে পার্টনার নাই। ভাস্কর আপনি প্রথমবার স্পিচ দেবেন, তারপর আমি আপনাকে পরের বারের জন্য অন্য রুমগুলোতে ভিজিটে পাঠাবো আর কি, ঠিক আছে? সো সবাই 15 সেকেন্ড সময় পাচ্ছেন, একটু আনমিউট করে ঠিক করে ফেলুন ফার্স্ট এবং সেকেন্ড স্পিকার কে হবে প্লিজ। সম্রাট ভাই আপনি বলেন প্রথমে। ওকে, প্রথম স্পিকার আপনার 2 মিনিট সময় এখন শুরু হতে যাচ্ছে। প্রথম স্পিকার এই টপিকের উপরে আপনি প্রথমে একবার স্পিচ দিবেন। প্রথম স্পিকারের স্পিচ শেষ হওয়ার পরে রিভিউ হবে না কোনো, তারপরেই সেকেন্ড স্পিকার আপনি 2 মিনিট সময় পাবেন স্পিচ দেওয়ার জন্য।
দুজন স্পিকারের সময় শেষ হওয়ার পরে আমরা 1 মিনিট সময় নেব নিজেদের কন্টেমপ্লেশনের জন্য, যে আমরা কেমন পারফর্ম করলাম এবং কি ভোকাবুলারি এখানে ইউজ করা যেত। 1 মিনিট পরে প্রথম স্পিকার আবার স্পিচ দেবেন এই কিউ কার্ডের উপরে, ট্রাই করবেন এখান থেকে 3টা অন্তত কন্টেন্ট ইউজ করার জন্য। আর তারপর সেকেন্ড স্পিকার আবার বলবেন, তিনিও ট্রাই করবেন এখান থেকে 3টা অন্তত কন্টেন্ট ইউজ করার জন্য। এই হচ্ছে আমাদের মোটামুটি প্ল্যান। তো চলুন তাহলে এবার আমরা শুরু করে দিই। প্রথম স্পিকার আপনারা সবাই আনমিউট করুন কাইন্ডলি। আপনাদের 2 মিনিট সময় শুরু হতে যাচ্ছে এখন। ফার্স্ট স্পিকার স্টার্ট। সেকেন্ড স্পিকার আপনার টাইম এবার শুরু হচ্ছে। সেকেন্ড স্পিকার আনমিউট করুন সব রুমে। সেকেন্ড স্পিকার আপনি 2 মিনিট স্পিচ দেবেন, টক আউট এ পিস অফ ফার্নিচার দ্যাট ইউ ওন্ট, সেটার উপর। সেকেন্ড স্পিকার টাইম শুরু হচ্ছে এখন, স্টার্ট। 2 নম্বর রুমে লাইজু আপা আপনি ট্রাই করুন বলার জন্য, স্টার্ট। Okay. On piece of furniture, one piece of furniture that I really like to is my study desk. It is a medium-sized wooden desk with 2 drawers and a smooth surface. I bought it about 2 years ago from a local furniture shop near my home. I mainly use this desk for studying and doing online classes. I keep my books, laptop, and stationery on it. I keep this desk is invaluable for my studies because it helps me stay organized and focused. Comfort is paramount when I study for long hours, and this desk is very comfortable to use. Um, I sit at this desk, come rain or shine, especially during exam time. The chair and desk together are very efficacious in supporting my posture, so I don't feel back pain easily. However, keeping it clean is not a bed of roses because it gets messy quickly. Overall, I really like this piece of furniture because it improves my productivity and makes my study time more effective.
ওকে, এবার আমরা হচ্ছে 1 মিনিট সময় পাচ্ছি। এই 1 মিনিট সময় আপনারা আনমিউট করে কথা বলতে পারেন এবং আমি এনকারেজ করব বলার জন্য যে কোন কোন শব্দগুলো ইউজ করা যেত এবং আপনারা একটু ভেবে ফেলুন। তারপর প্রথম স্পিকার আপনি স্পিচ শুরু করবেন, আপনি ট্রাই করবেন এখান থেকে অ্যাটলিস্ট 3টা ভোকাবুলারি ইউজ করার জন্য। 1 মিনিট সময় আপনাদের প্রিপারেশনের জন্য। স্টার্ট। জি ভাইয়া বলেন। আচ্ছা বসলাম। ভাইয়া আপনি কি সবগুলো ক্লাস কন্টিনিউ করেছিলেন? ও আচ্ছা, আমি তো ম্যাক্সিমাম ক্লাস করতেই পারি নাই। আমার এগুলি সব আবার মানে শোনা লাগবে ক্লাস। তারপরেও যখন বলতে চাই সামনাসামনি তখন আর ফ্লুয়েন্সি থাকে না। তখন ফ্লুয়েন্সি কোথায় জানি চলে যায়, কিছুই বেরোতে চায় না মুখ থেকে। হ্যাঁ, দেখা যাক কি হয়। ফার্স্ট স্পিকার আনমিউট করুন। আপনি এবার সেকেন্ড টাইমে একই কোডের উপর বলতে যাচ্ছেন। সব রুমের ফার্স্ট স্পিকার আনমিউট করুন। 2 3 4। ফার্স্ট স্পিকার আপনার 2 মিনিট সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। সেকেন্ড স্পিকার আপনি আনমিউট করুন, আপনার 2 মিনিট সময় শুরু হবে এখন। সেকেন্ড স্পিকার 2 মিনিট সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। One piece of furniture that I really like is my study desk. I bought it about 2 years ago from a local furniture shop near my home. It is a medium-sized wooden desk with 2 drawers and a smooth surface. I mainly use this desk for studying and doing online classes. This desk is invaluable for my studies because it helps me stay organized and focused. I keep my books, laptop, and stationery on it. Comfort is paramount when I study for long hours, and this desk is very comfortable to use. I sit at this desk come rain or shine, especially during exam time.
The chair and desk together are very efficacious in supporting my posture, so I don't feel like back pain easily. However, keeping it clean is not a bed of roses because it gets messy quickly. Overall, I really like this piece of furniture because it improves my productivity and makes my study time more effective. Recording in progress. আমরা এখন আমাদের সেশনের পরের অংশ শুরু করতে যাচ্ছি। সো কোথায় ছিলাম আমরা? আমরা দেখতে পাচ্ছি এখন যে আমরা তাহলে দেখতে পাচ্ছি আজকে আমরা এই সেশনটা করবো। আজকে একটা ফোন এসেছে, আমি জাস্ট ফোনটা রিসিভ করে আসছি 30 সেকেন্ড। Recording stopped. ওকে এভরিওয়ান, আমাদের ক্লাস এখন আমরা শুরু করতে যাচ্ছি। So, Recording in progress. আমাদের আগের ক্লাসটা ছিল হচ্ছে গ্যাপ ফিলিং এর উপরে, গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ। আজকের ক্লাসটা হচ্ছে সামারি কমপ্লিশন উইথ এবং উইদাউট ক্লুজ, দুটো আমি দেখাবো। সামারি কমপ্লিশন খুবই জরুরি একটা কোশ্চেন টাইপ একাডেমিক, জেনারেল, সব ধরনের স্টুডেন্টদের জন্য। তো সামারি কমপ্লিশনটা দেখতে কেমন হয় আমি আপনাদেরকে প্রথমে একটু দেখাচ্ছি, তারপর আমরা আমাদের ক্লাস থেকে এটাকে করার চেষ্টা করব। সো স্ক্রিনে আপনারা একটা সামারি কমপ্লিশনের মডেল দেখতে পাচ্ছেন। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলোকে আমরা অ্যানসার করতে পারবো কিনা, বা এটা আসলে খুব কঠিন কোনো প্রশ্ন কিনা। লেটস সি, চলেন দেখা যাক। তো সামারি কমপ্লিশন আপনারা করেছেন এবং আমি আপনাদেরকে কম্পিউটার বেসও কিভাবে করতে হয় সেই জিনিসটাও দেখাবো। তো এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ধরুন সামারি কমপ্লিশন, জাস্ট যেখানে কোনো শব্দ মানে দেয়া নাই আর কি, আমাদের এখান থেকে শব্দগুলোকে নিয়ে এখানে আসলে বসাতে হবে। প্রথম প্রশ্নটাকে সবাই একটু খেয়াল করুন। প্রথম প্রশ্নটা জিজ্ঞেস করছি এরকম, দেখতে পাচ্ছেন আশা করি যারা ফোনে আছেন। The world is shifting towards dash energy to decrease reliance on fossil fuels. এই পর্যন্ত আমাদের প্রথম প্রশ্ন। তাহলে এখানে ফসিল ফিউয়েল একটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট শব্দ,
ফসিল ফুয়েল আপনারা যখন ওখানে খোঁজ করতে গেলেন আপনারা শুরুতেই দেখতে পেলেন ফসিল ফুয়েল। তাহলে সম্ভবত এর আগের অংশের ভিতরে আমাদের অ্যান্সারটা আছে এইখান থেকে এইটুকুর মধ্যে। ওকে, কে সবার আগে আনমিউট করে বলতে পারবে যে অ্যান্সারটা কি? আপনারা এই লাইনটা একটু পড়ুন, পরে এই লাইনটা Renewable energy. মালিয়া সবার আগে বলছে রিনিউয়েবল এনার্জি। বাকিরা দেখুন তো ও কি ঠিক বলছে নাকি ও আসলে আমাদের ভুল বললো, বিভ্রান্ত করার চেষ্টা করতেছে বিরোধী দলের চক্রান্তে। বাকিরা দেখুন। জি স্যার, রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল। সার লিখতে হবে মাকসুদ ভাই? না স্যার, শুধু রিনিউয়েবল। আমি কেন জানি আপনাদের সাউন্ড কম পাচ্ছি, আমি একটু দেখি তো চেঞ্জ করতে হবে। মাইক্রোফোন কমানো আছে, মাইক্রোফোন বাড়িয়ে দিলাম। তো, ঠিক আছে। এবার ঠিক আছে। এখন তো আমার কথা এবার ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আগের তুলনায়? বেটার না? না, বেটার। সো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে রিনিউয়েবল এনার্জি। কিভাবে চলুন আমরা একটু দেখি। জিনাত পড়েন তো দেখি এই লাইনটা কি লিখেছে। Renewable energy sources such as solar, wind, and hydroelectric হাইড্রোইলেকট্রিক পাওয়ার power are becoming increasingly important as the world seeks to reduce its dependence on fossil fuels. গ্রেট। আর প্রশ্নটা একটু পড়ুন তো দেখি জিনাত। The world is shifting towards dash energy to decrease reliance on fossil fuels. তার মানে রিলায়েন্স শব্দটা মানে হচ্ছে নির্ভরশীলতা, তাই না? নির্ভরশীলতা কমানোর জন্য কোন এনার্জির দিকে ওরা আসলে সরে আসতেছে। তো এই যে যখন বলতেছে এটা হয়ে যাচ্ছে ইনক্রিজিংলি ইম্পর্টেন্ট, এই কথাটা আসলে বোঝাচ্ছে যে শিফটিং টুয়ার্ডস, এটার দিকেই এগিয়ে যাচ্ছে। রিডিউস কথাটা হচ্ছে ডিক্রিজের সিনোনিম, আর রিলায়েন্স কথাটার সিনোনিম হচ্ছে ডিপেন্ডেন্স। তাহলে ফসিল ফুয়েলের উপরে যে ডিপেন্ডেন্স বা রিলায়েন্স কমাতে চাচ্ছে তার প্রমাণ হচ্ছে রিডিউস ইজ ডিপেন্ডেন্স অন ফসিল ফুয়েল। তাহলে কোনটার দিকে যাচ্ছে? রিনিউয়েবল এনার্জির দিকে যাচ্ছে। না, এবার অ্যান্সারটা লিখবেন কিভাবে কম্পিউটার বেজে? কম্পিউটার বেজে এখন পর্যন্ত আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনারা এইভাবে শব্দটাকে কপি করতে পারবেন, ঠিক আছে? তারপরে কন্ট্রোল সি, তাই না? রাইট বাটনে কিন্তু পাবেন না কপি, রাইট বাটনে কপি পাবেন না, আপনাদেরকে কন্ট্রোল সি দিতে হবে। ওকে, কন্ট্রোল সি দিয়ে এখানে আপনি যখন পেস্ট করবেন কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি আর কি, ভিতে ওয়ার্ডটা চলে আসবে। মনে থাকবে সবাই? কি করব আমরা, কিভাবে কপি করব? Control B, হ্যাঁ, কপি করব কি দিয়ে? Control C, আর পেস্ট করব কন্ট্রোল B. কন্ট্রোল বি। ভি। ভি ফর ভাস্কর। কোথায় ভাস্কর? কই ভাস্কর? চলে এসেছে। ভাস্কর ঠিক আছে। তো আমরা কন্ট্রোল ভি দিয়ে পোস্ট করে দিতে পারি, ঠিক আছে? সো আমি এই জায়গাটায় আপনাদেরকে একটু ট্রাই করতে দেব, বাকি প্রশ্নগুলো আমি আপনাদেরকে একটু মিউট করে দিচ্ছি। আপনারা কয়েক মিনিট একটু ট্রাই করুন তো দেখি অ্যান্সার গুলো আপনারা পান কিনা। বাকি আছে আমাদের 2, 3, 4, 5 মানে 4টা প্রশ্ন বাকি আছে। আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, দেখেন তো 2 মিনিটের মধ্যে কে কয়টা কোশ্চেন অ্যান্সার বের করতে পারছেন। চ্যাট বক্সও অফ আছে, আপনারা লিখবেন না, অ্যান্সারটা বের করে নিজের কাছে রাখবেন। আমি 2 মিনিট পরে আপনাদের কাছ থেকে অ্যান্সারটা নিয়ে নেব। আপনাদের 2 মিনিট সময় শুরু হবে এখন। দেখা যাক 2 মিনিটে আপনারা কে কটা কোশ্চেন অ্যান্সার বের করতে পারেন। বাকিগুলো সিরিয়ালি আছে পরপর। স্টার্ট।
ওকে, চ্যাট বক্স ওপেন আছে, বা আপনারা মুখে বলতে পারেন কোনটার অ্যান্সার কি দিবেন, মুখে বরঞ্চ বলেন, রাইট? লেখার দরকার নেই। স্যার দ্বিতীয় Sir, আনসার এখানে সোলার, no more than two তৃতীয় words. আনসার টারবাইন্স, চতুর্থ আনসার ওয়াটার, এরপর আনসার পলিউশন। ওয়ান ওয়ার্ড অনলি। One word. স্যার একটাই আনসার বলছি, একটা ওয়ার্ড বলছি। সোলার, হার্ড উইন্ড, তারপর ফোর্থ Two হচ্ছে ওয়াটার, আর ফিফথ হচ্ছে পলিউশন। পলিউশন সবাই একমত? two solar utilize sir, no, sir. turbines, utilize two three হচ্ছে গিয়ে turbines, two হচ্ছে solar, three হচ্ছে turbines, আর depends on water, and then হচ্ছে গিয়ে last এরটা পলিউশন। হ্যাঁ water, আর last এরটা হবে হচ্ছে পেলাম ভুলে গেলাম, pollution. ভাস্কর, ভাস্কর আপনার অ্যান্সার গুলো কি কি? ভাস্কর বলতে চাচ্ছিলেন। আর প্রথমে ওটা রিনিউয়েবল, এটা তো বলছি। দ্বিতীয়টা হলো যে সোলার এনার্জি, তৃতীয়টা হলো টারবাইন স্যার, চতুর্থটা হলো যে ওয়াটার, পঞ্চমটা হলো পলিউশন। ওকে, খাদিজা আপনার অ্যান্সার গুলো কি কি? Two solar turbines, four টারবাইন। water turbine, four water, five say pollution. ঠিক আছে, ওকে। আর শাহানা ম্যাম বলতে চাচ্ছিলেন, শাহানা? স্যার বললাম মনে হয় টু হচ্ছে ভুলে গেলাম, পসিবল টু হচ্ছে স্যার লিখি নাই তো। হ্যাঁ আমি বলছিলাম টু হচ্ছে সোলার, থ্রি হচ্ছে ইউটিলাইজ টারবিনস, আর ফোর হচ্ছে ওয়াটার, দেন ফাইভ হচ্ছে গিয়ে পলিউশন। ঠিক আছে, ওকে। ফ্লোয়িং ওয়াটার হচ্ছে লেখা যাবে না ফ্লোয়িং ওয়াটার ও দুইটা ওয়ার্ড লেখা যাবে না, না আচ্ছা দুইটা লেখা যাবে না। ওকে, আচ্ছা yes, sir. তাহলে কারেক্ট অ্যান্সার গুলো কার কার কি হয়েছে দেখা যায়। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা, এক নম্বরে রিনিউয়েবল, দুই নম্বর হচ্ছে সোলার এনার্জি, সানলাইট কে ক্যাপচার করে হচ্ছে সোলার এনার্জি। whereas wind power utilizes wind to produce electricity, hydroelectric power পানির উপর water to generate energy. These alternatives help reduce pollution, but their adaptation faces challenges like high cost and dependence on weather condition. এটা হচ্ছে আমাদের অ্যান্সার। থ্রি নাম্বারটা কাইন্ডলি একটু বুঝিয়ে বলবেন, আমরা তো তোমাদের ভুল করে। শেষে আবার আসবো, এটা আবার শেষে আসবো, হ্যাঁ শেষে আবার এটা তো বুঝাবো। তা আপাতত এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, রাইট? আপনারা সবাই এটাতে একমত হতেই পারেন, বা আপনাদের এটার মধ্যে কিছু কনফিউশন থাকতে পারে, বাট আজকের আলোচনাটা হচ্ছে এই ধরনের গ্যাপ ফিলিং কে আমরা কিভাবে সলভ করবো। আমরা এটাতে আবার সব পরে ব্যাক করবো। এখানে ব্যাক করার আগে আমরা বেসিক ইনফরমেশন গুলো একটু মনে রাখি। রিডিং টেস্টে কয়টা প্যাসেজ থাকবে আপনাদের? এটা কি আসলে রিডিং টেস্টে আপনাদের প্যাসেজ আসবে হচ্ছে 3টা যদি আপনারা একাডেমিক দেন, আর যারা জেনারেল ট্রেনিং দিবেন আপনাদের আসবে হচ্ছে 4 থেকে 5টা, ঠিক আছে? আর রিডিং এ 5টা স্টেপ থাকবে, এটা আপনারা মনে রাখবেন, ঠিক আছে? 5টা স্টেপের প্রথমটা হচ্ছে প্রথমে আপনাদের হেডলাইন পড়তে হবে। ফার্স্ট আপনাদের হেডলাইন পড়তে হবে। হেডলাইনের পরে কি পড়তে হবে বলুন তো? ওই কোশ্চেনের ইনস্ট্রাকশন, কোশ্চেন ইনস্ট্রাকশন পড়ে তারপর কি পড়বো? কোয়েশ্চেন এই তো, তারপর কি পড়বো? প্যাসেজ আর লাস্টে কি পড়বো? অ্যানসার পেপার। না, এটা আমরা এখন আর পড়বো না। কেন পড়বো না? কারণ আপনাদের পেপার বেজে কম্পিউটার বেজে হবে। কম্পিউটার বেজে অ্যানসার পেপারে ট্রান্সফার করতে হয় না। সো অ্যানসার পেপার ট্রান্সফার করতে হয় না। আমি এটা একটু কনফার্ম হয়ে গেলে আমি হচ্ছে এটাকে মডিফাই করে ফেলবো আর কি। আপাতত আপনারা ধরে রাখেন আপনাদের পেপার বেজে পরীক্ষা দিতে হচ্ছে না, কম্পিউটার বেজে আপনাদেরকে দিতে হবে। আপনারা অবশ্যই এখন থেকে কম্পিউটারে একটু প্র্যাকটিস করা শুরু করবেন। রিডিং এ কম্পিউটার বেজে পরীক্ষা দিলে আপনাদের স্কোর ভালো আসবে, হ্যাঁ সিগনিফিকেন্টলি ভালো আসবে। ল্যান্ডমার্ক এবং ডিরেকশনকে মনে রাখেন। দেখেন তো ল্যান্ডমার্ক জিনিসটা কি, কে বলতে পারবে ল্যান্ডমার্ক জিনিসটা কি? এমন শব্দ যেগুলো প্যাসেজে হুবহুই উপস্থিত হবে, ঠিক আছে, সেগুলোকে ল্যান্ডমার্ক বলে। প্রপার নাউন হতে পারে সেগুলো, আর কি কি হতে পারে?
Number, date. নাম্বার ডেট হতে পারে। ডিরেকশন জিনিসটা কি, কে বলতে পারবে? ডিরেকশন প্রশ্নে অনেক সময় সরাসরি বলে দেওয়া থাকবে যে এটার অ্যান্সারটা কোন প্যারাগ্রাফে আছে, এবং আজকে যে কোশ্চেন পেপারটা দিব এটাতেও অনেক সময় বলে দেওয়া থাকে যে এটার অ্যান্সারটা কোন প্যারাগ্রাফে আছে। এই সরাসরি বলে দেওয়াটাকেই বলা হচ্ছে ডিরেকশন দিয়ে দেওয়া। তো এই পর্যন্ত আমরা হচ্ছে দেখে রাখলাম। এবার আমি আপনাদের কিছু কোশ্চেন পেপার গুলো দেখানো শুরু করবো। ওকে, তার আগে আমরা একটু পেজ নাম্বার গুলো দেখে রাখি। এগুলো হচ্ছে কমন কিছু পেজ নাম্বার একাডেমিক এবং জেনারেল ট্রেনিংদের, যেখানে আপনারা সামারি কমপ্লিশন পাবেন উইথ ক্লুজটা বিশেষ জরুরি। আমরা সামারি কমপ্লিশন উইথ ক্লুজ এই জায়গাগুলো থেকে দেখতে পাবো। পরে বের করছি। তো হ্যাঁ, এই তো হয়েছে। তো সামারি কমপ্লিশন উইথ ক্লুর এই প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর ভেতর থেকে এখন আমরা সলভ করব। আমি কেমব্রিজ 18 থেকে একটা অংশ আমি সলভ করব, বাট তার আগে আমরা বেসিক স্টেপস গুলো দেখে রাখি। স্ক্রিনে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা আমরা আজকে সলভ করব না, আসলে এটা আমি আপনাদের হোমওয়ার্ক দিব, কিন্তু আমি দেখিয়ে রাখছি। তো এখানে দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়াল হচ্ছে কেমব্রিজ 16 এর একাডেমিক ভার্সনের একটা বই আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আপনাদের পড়তে হবে হেডলাইন। হেডলাইন কি লেখা আছে কে বলতে পারবেন? Complete the summary using the list or word. ইনস্ট্রাকশন The future of work. The future of work. হেডলাইন হচ্ছে দ্য ফিউচার অফ ওয়ার্ক। দ্য ফিউচার অফ ওয়ার্ক মানে কি? কাজের ভবিষ্যৎ না ভবিষ্যতের কাজ? কাজের ভবিষ্যৎ। ভবিষ্যতের কাজ ভবিষ্যতের কাজ। ভবিষ্যতের কাজ ভবিষ্যতের কাজ হচ্ছে ওয়ার্ক অফ দ্য ফিউচার, ঠিক আছে? কাজের ভবিষ্যৎ, ফিউচার অফ ওয়ার্ক, কাজের ভবিষ্যৎ। এবার ইনস্ট্রাকশনটা আমরা পড়বো। জিনা, তার একবার পড়ুন ইনস্ট্রাকশন। Complete the summary using the list of words A to Z below. Good. Write the correct letter A to G in boxes 31 to 34 on your answer sheet. কম্পিউটার বেজে ঠিক এরকম ভাবে আসবে না, লিস্ট অফ দ্য ওয়ার্ডস গুলো দিয়ে দেওয়া থাকবে, আপনাকে কারেক্ট লেটার লিখতে হবে না। আপনাকে হচ্ছে ওই ওয়ার্ডটা টেনে এনে ড্র্যাগ করে ড্রপ করতে হবে, ফেলে দিতে হবে আর কি গ্যাপের ভিতরে। এখানে লিখতে হচ্ছে না, কিন্তু জাস্ট ড্র্যাগ করে ড্রপ করতে হবে। সোজা আর কি ব্যাপারটা, যেহেতু লিখতে হচ্ছে না একটু হলেও সময় বাঁচে। আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি কোশ্চেনটা একটা। এই প্র্যাকটিস পেয়েছি। ওকে, আমরা দেখতে পাচ্ছি tekalts.british-council.org এর প্রশ্নগুলো। আমি আপনাদেরকে লিংক দিয়ে রাখছি। এখন এই লিংকে ক্লিক করবেন না, পরে করবেন ক্লাসের শেষে। আপাতত দেখি আমরা গ্যাপ ফিলিং উইথ ক্লুজ আছে কিনা। যে সামারি কমপ্লিশন, সিলেক্টিং ফ্রম এ লিস্ট অফ ওয়ার্ড অর ফ্রেজেস, এটা হচ্ছে আমাদের এই টাইপের প্রশ্ন। চলুন আমরা একটু দেখে রাখি। My details are correct. Start the test. এই তো বাম পাশে হচ্ছে প্যাসেজ, ডান পাশে হচ্ছে আপনাদের কোশ্চেন। নিচে শব্দগুলো দেওয়া আছে, এখানে এক একটা গ্যাপ আছে, আপনাকে এটা টেনে এনে এখানে ড্রপ করতে হবে। এই তো এরকম। ওকে, কঠিন কিছু মনে হচ্ছে সমীর? তারপর আমরা ড্র্যাগ করে ড্রপ মানে খুঁজে বের করতে পারি, তাই
খুঁজে বের করতে পারলে আমরা ড্র্যাগ করে ড্রপ করতে পারি। স্যার এটা ইজি, লেখার থেকে ইজি। আর ওই যে কি বলেছিলাম, কোন ওয়ার্ডকে খুঁজে বের করার জন্য, কি করব আমরা, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, রাইট? ওখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা সার্চও করতে পারবো সম্ভবত। যেমন উইল, উইল শব্দটা প্যাসেজে কোথায় আছে এটা আমাদের খুঁজে বের করা দরকার, তাই না? তো উইলকে আমরা এরকম মার্ক করলাম, হ্যাঁ, উইলকে রাইট বাটন ক্লিক করলে হাইলাইট করতে পারবো। হাইলাইট করলে আমাদের জন্য সুবিধা হয়। আরেকটা কাজ করতে পারবো, উইল ডাবল ক্লিক করে সিলেক্ট করেছি, কন্ট্রোল সি কপি হয়েছে, এবার কন্ট্রোল এফ, এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন, কন্ট্রোল এফ দেওয়ার ফলে এখানে শো করছে এইটা হচ্ছে, সেটাকে বলে হচ্ছে ইন্ডিকেটর আর কি, সার্চ এন্ড ইন্ডিকেটর। সো এটা আমি যেভাবে করলাম সেটা হচ্ছে কন্ট্রোল এই বাটনটা প্লাস এফ, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, তারপর হচ্ছে কন্ট্রোল এফ। এটা করাতে আমাদের এভাবে শব্দটা বের হয়ে আসছে। এটা আপনার অ্যান্সার লোকেশনটা খুঁজে বের করাটা ইজিয়ার হলো, কারণ আপনি ল্যান্ডমার্ককে ধরে খুঁজে বের করলেন জিনিসটা। সবাই কি বুঝতে পেরেছেন আমি কি দেখলাম? ভাস্কর, জিনাত, সম্রাট, দেখো তো বুঝতে পারলে কিনা? তো এটা সম্ভবত করা যাবে, আমার সময় করা যাচ্ছিল, এখনো করা যাচ্ছে, আপনাদের সময় সম্ভবত থাকবে। একবার আপনারা অন্তত ট্রাই করে দেখবেন রিডিং যখন দেখছেন যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে সার্চ করা যাচ্ছে কিনা। ওকে, সেটা আমরা দেখে রাখলাম। এবার আমরা এটা সলভ করার প্রসেসটা নিয়ে দেখবো। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি হেডলাইন দ্য ফিউচার অফ ওয়ার্ক, এবং আমরা ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছি কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ওয়ার্ডস বিলো। ওকে, এরপরে আমাদের এই ধরনের কোশ্চেনের নাম মনে রাখতে হবে। এই ধরনের কোশ্চেনকে বলে সামারি কমপ্লিশন উইথ ক্লুজ। সামারি কমপ্লিশন উইথ ক্লুজ। সামারি কমপ্লিশন উইথ ক্লুজ এর বৈশিষ্ট্য কি আসলে? সামারি কমপ্লিশন উইথ ক্লুজ এর তিনটা বৈশিষ্ট্য আছে। প্রথম প্রশ্ন, এটার অ্যান্সার লোকেশন কি? সিকোয়েন্স ফলো করবে সবাই? আচ্ছা, সিকোয়েন্স ফলো করার মানেটা কি আসলে? এনিওয়ান, সিকোয়েন্স ফলো করার মানে কি? একটা আনসারের পর থাকবে। হ্যাঁ, এটা ভালো কথা না খারাপ কথা? এক অ্যান্সার পরে থাকবে, ভালো কথা। এবার দুই, ওয়ান এক্সেপশন মে অ্যাপিয়ার, মানে আপনার সবগুলো কোশ্চেন সিরিয়াল মেইনটেইন করছে, একটা এক্সেপশন হতে পারে, মানে একটা কোশ্চেন উল্টাপাল্টা করে আসতে পারে। এটা গ্যাপ ফিলিং উইথ ক্লুর জন্য সত্য, অন্যান্য গুলোতে না, বাট এটাতে সত্য যে গ্যাপ ফিলিং উইথ ক্লুতে একটা প্রশ্নের অ্যান্সার করতে পারে, সিকোয়েন্স ব্রেক করতে পারে। আর প্রশ্নে অধিকাংশ সময় ল্যান্ডমার্ক থাকবে। এটাও কি ভালো কথা না খারাপ কথা? ভালো কথা। ভালো কথা, কারণ আপনারা দেখলেন যে কন্ট্রোল সি দিয়ে আপনারা কিভাবে বের করে আনতে পারেন। এবার আমরা হচ্ছে ওভারঅল একটু এটাকে সলভ করার একটা অ্যাপ্রোচ নিয়ে পড়বো, তারপর আমরা এটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেখবো। সামারি কমপ্লিশন উইথ ক্লুকে আমরা 6টা অ্যাপ্রোচে ফলো করতে পারি, খুব সহজ কিছু অ্যাপ্রোচ, এবং আগের দিনে করা গ্যাপ ফিলিং এর মতোই। রিড দ্য কোয়েশ্চেন লাইন, প্রথমে প্রশ্নটাকে পড়ুন, অ্যান্টিসিপেট দ্য অ্যান্সার, অ্যান্সারকে অনুমান করুন, অ্যান্টিসিপেট করুন, সিঙ্গুলার প্লুরাল হবে কিনা, এটা ভার্ব হবে বা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাউন হবে কিনা, এবং দেখুন হচ্ছে যে এটা আমরা যে শব্দটা আর কি খুঁজে বের করলাম সেটা আমাদের যে ওয়ার্ডের লিস্ট আছে সেটার মধ্যে থেকে ম্যাচ করছে কিনা। আমরা জাস্ট অ্যান্টিসিপেট করলাম। অ্যান্টিসিপেট করার পরেই একটা জিনিস খেয়াল করুন, আমরা এইভাবে একটু দেখুন, আমরা এই গ্যাপ ফিলিংটা সলভ করছিলাম, তাই না? আমাকে একটা জিনিস বলেন, সো আপনি যখন এখানে একটু চিন্তা করলেন যে এখানে কেমন শব্দ বসতে পারে, তারপর পরে আপনি কিন্তু প্যাসেজে চলে গেছেন, রাইট? সবাই আপনারা এটা একটু ভাবছেন যে কেমন শব্দ হতে পারে, প্যাসেজে চলে গেছেন। গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, আমি বলছি যে না, আপনারা প্যাসেজে যাবেন না, প্রথমে অনুমান করবেন গ্যাপে কেমন ধরনের শব্দ বসতে পারে, কিন্তু তারপর পরে প্যাসেজে যাবেন না। তাহলে আপনি আসলে যাবেনটা কোথায়?
প্যাসেজে না গিয়ে মনে আছে আপনাদেরকে একটা লিস্ট থেকে ওয়ার্ড চুজ করতে হবে, তাই না? আপনি কিন্তু নিজের মতো করে ওয়ার্ড দিতে পারবেন না, ওরা ক্লু দিয়ে দিয়েছে। সো ক্লু গুলোর মধ্যে থেকে আপনাকে একটা চুজ করতে হবে। তো এই পর্যায়ে এসে আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনি একটু আপনার যে ক্লু এর লিস্ট গুলো আছে, ওয়ার্ড লিস্ট গুলো আছে, সেগুলো থেকে একটু অনুমান করার চেষ্টা করবেন কোনটা আমাদের লিস্টের সাথে মিলতে পারে। 3 থেকে 4টা ওয়ার্ড আপনি সিলেক্ট করবেন যে এরা হচ্ছে সম্ভাব্য ক্যান্ডিডেট। 3 থেকে 4টা ওয়ার্ডকে সম্ভাব্য ক্যান্ডিডেট আকারে সিলেক্ট করবেন, এরপরে যাবেন প্যাসেজে। তাহলে আপনার অ্যান্সারটা কারেক্ট হওয়ার চান্স বেটার থাকবে। আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাতে চাচ্ছি। কেমব্রিজের একটা বই বের করি, জন্য আমরা কেমব্রিজ 18 বের করি। কেমব্রিজ 18 এর একাডেমিক জেনারেল ট্রেনিং দুটোই আমরা দেখবো। আমি প্রথমে একাডেমিকটা বের করলাম, এটা কেমব্রিজ 18 পেজ 43 প্লিজ নাম্বার লিখে দিচ্ছি 47। এটা হচ্ছে একাডেমিকদের জন্য, আর জেনারেল ট্রেনিংদের জন্য পেজ 27 এবং 53 তে আছে। পেজ 27। সো এই হচ্ছে আমাদের দুটো পেজ। আমরা আজকে একাডেমিক জেনারেল ট্রেনিং দুটোকে একটু দেখার চেষ্টা করব। চলুন প্রথমে আমরা পেজ 47 এ আসি। 47 আপনারা এটা দেখতে পাচ্ছেন, কিন্তু এখান থেকে আপনাদের শুরু করার কথা না। কারো মনে আছে শুরুতে কি করতে হয়? প্যাসেজের হেডলাইনটা পড়তে হয়। হেডলাইন এটা হচ্ছে আমাদের প্যাসেজের হেডলাইন। এখন এটা আমার সাথে একটু পড়বে। দেখো ওকে, চলে এসেছি। তো আমাদের হেডলাইনটা বলছে লিভিং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা এরকম এক্সপ্রেশন আপনারা আরো শুনবেন, লিভিং উইথ সামথিং। এর মানে হচ্ছে ওই জিনিসটাকে সাথে নিয়ে আপনি বসবাস করছেন বা আপনার লাইফস্টাইল কিছুটা চেঞ্জ হচ্ছে এই জিনিসটার জন্য, সেটা নিয়ে এই প্যাসেজ আলোচনা করবে যে কিভাবে আপনার লাইফস্টাইলটা চেঞ্জ হচ্ছে এই জিনিসটার কারণে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা সবাই মোটামুটি জানি। আপনারা কি কেউ উদাহরণ দিতে পারবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার আপনারা রিসেন্ট টাইমে কোন মানে অ্যাপসটার বা কোন সফটওয়্যারটা ইউজ করেছিলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে? চ্যাটজিপিটি। নাহারাপা কি করছেন চ্যাটজিপিটিতে? নাহারাপার কাছে শুনে নিয়ে লাজপা কি করছেন চ্যাটজিপিটি দিয়ে? যে কোনো জিনিস ইয়ে করা যায়, বিশেষ করে ইদানিং আইএলটিএস এর অনেক ইয়ে পাচ্ছি, রিডিং বুঝতে না পারলে করে দিয়ে দিই। এত সুন্দর করে এক্সপ্লেন করে। ঠিক আছে। আর বাকিরা সমীর, সম্রাট, তোমরা কি কাজে ইউজ করো? আমি সিভি তৈরি করছি। সিভি তৈরি করছেন, ভেরি গুড। আচ্ছা, গ্রেট, ভেরি গুড। জিনাত? স্যার আমি করি নাই। আমি
আমি হচ্ছে ফেসবুকে বুস্ট কিভাবে দিতে হয় বা ক্যাম্পেইন কেমনে রান করতে হয় এটা শিখতেছি চ্যাটজিপিটির কাছে, পুরোপুরি শিখে সারি নেই, বাট ইন্টারেস্টিং লাগতেছে। তো শেখানোর ধরনটা খুবই ইন্টারেস্টিং। ভাই আপনার করা উচিত, আপনার কিন্তু কোনো ইয়া নাই, পাবলিসিটি নাই, এত ভালো পড়ান। আসলে নেই, আমার হচ্ছে হ্যাঁ, দুইটা আমি জিনিস ইদানিং দরকার। দেখে একটু ভালো লাগছে অবশ্য যে ভাই এখন লন্ডন যাওয়ার পর মনে হলো যে একটু রিলস করা দরকার কিংবা ইয়ে করা দরকার। হ্যাঁ আমরা ওগুলাতে লাইক দিয়ে হ্যাঁ, এটা নিয়ে খুবই সাফার করতেছে। আমি মূলত দুইটা জিনিস নিয়ে সাফার করতেছি, একটা হচ্ছে অ্যাডসেন্স যেটারে বলে, আর দ্বিতীয়ত হচ্ছে মার্কেটার, যে কারা কথা বলবে আর কি। হ্যাঁ, তো অ্যাডমিশনের জন্য যখন ধরেন কথা বলতেছে, তো একটু ভালো লোকজন ঠিকঠাক মতো যারা তথ্যগুলো বলতে পারে এরকম লোক খুঁজতেছি। আরে সম্রাট, তোর নিজের কথা বল। তুই যদি আমার ফোন দিতি, ঠিক আছে, আমার কোর্সের জন্য, আর এআই তোরে বলতেছে যে ফারবি স্যারের কোর্সের ব্যাপারে, তুই ভর্তি হইতি? মাকসুদ ভাই কি বলেন, তাই না? না এটাই সেটাই। স্যার, অলরেডি আমি দুইজনকে আপনার এই কোর্সের ব্যাপারে বলছি। মানে সত্যি কথা বলতে কি যে আসলে আমি প্রথম বছর দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, কিন্তু এখন দ্বিধাদ্বন্দ্বটা কেটে গেছে আলহামদুলিল্লাহ। মাকসুদ ভাইয়ের এই রিভিউটা নিয়ে একটু ভিডিও বানাইতে হবে, নাইলে হচ্ছে আমি কাজ হবে না, তাই না? মাকসুদ ভাই যদি এই কথাটুকু বলে, আমার একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল, এখন চলে গেছে। স্যার আমিও একজনকে বলেছি স্যার ভর্তি হয়ে যাবে। জিনাত, এই তো আমার চোখে পানি নিয়ে আসলো মাকসুদ আর জিনাত। পানি নিয়ে আসতে। আমার অলরেডি বলা শেষ ভাইয়া। লাইজপা, হ্যাঁ ঠিক আছে ভাইয়া, যদি এটার জন্য বলেন না, হ্যাঁ, কিন্তু বেসিক দুর্বল কিংবা জেনে জেনে ইয়া করা পড়ার দরকার, এদের বিকল্প নাই আপনার ইয়ার ছাড়া। অনেক জায়গায় আমি দেখছি তো ওরা খুব হাই আছে, স্টুডেন্টকে অত ইয়া দেয় না, পাত্তা দেয় না, বাট ভাইয়া একেবারে এত ভেঙে ভেঙে বুঝান যে বুঝবে না। হ্যাঁ হ্যাঁ, এটাই। এবং এই জন্য আমার কাছে মনে হয় কি জানেন আপু, আমার কাছে মনে হয় কি যে প্রতিদিন যদি ক্লাস হয় তার প্রতিটা টেস্ট যদি আমাদের ধরে ধরে পড়াইতো। প্রতিদিন ক্লাস করার মানে পরীক্ষার আগে আগে সামনে আমি আরেকটু ফ্রি হয়ে, আমি তো যে লন্ডনে এসে হুলস্থুলের মধ্যে পড়ে গেছি, এটা সাফারও আপনারা হয়েছেন আসলে কিছুটা, বাট সামনে আপনাদের পরীক্ষার আগে আগে ওইভাবেই আসলে পড়াতে হবে। আমি একটু ফ্রি হতে পারলেই আপনাদেরকে অন্তত প্রতিদিনই যেন কিছু কিছু ছোট ছোট হলেও সেশন থাকে, এটা একটু অ্যারেঞ্জ করার চেষ্টা। আমরা একটু বেশি হয়েছি ভাই, আমরা যেদিন শুরু করছি এর পরের দিন মানে সেকেন্ড ক্লাসে শুনি যে আপনি নাই লন্ডনে। হ্যাঁ, মানে আমার ওই যে আর আমি কিন্তু অনেক আগে থেকে মার্কেটিং করতেছি। হ্যাঁ, শাহানা একটা রিভিউ দিছে, শাহানার রিভিউর পরে অ্যাকচুয়ালি আমার ওই যে প্রি আইএলটিএস এর স্টুডেন্ট ভর্তি হয়েছে শাহানার ওই রিভিউর পরে। শাহানার একটা রিভিউ পোস্ট করেছি পেজে। আচ্ছা, আমরা আবার এখানে ব্যাক করি। ওটা পোস্ট হবে, ওটা আরেকটু সুন্দর ন্যাচারাল ছিল আপনাদের। যদি এটা হচ্ছে গিয়ে বিভিন্ন গ্রুপ আছে, ওই গ্রুপে হচ্ছে গিয়ে অনেকে আইএলটিএস এর মানে ইয়া খুঁজে যে কোন জায়গায় করলে ভালো হয়, তো আপনার স্টুডেন্টরাই কিন্তু অনেকটা মানে ইয়া করতে পারে। মানে সবাই কিন্তু মানে আমি তো সবসময় বলি যে ফারাবি ভাই যেভাবে ক্লাস নাই, আমি তো অন্য জায়গায়ও ক্লাস করে আসছি, এভাবে তো হচ্ছে গিয়ে আমরা দেখি নাই যে এত গোছানো আপনি খুব অর্গানাইজডলি ক্লাস নেন। এই অনেকেই ক্লাস নেয় কিন্তু এইভাবে কেউ ক্লাস নেয় না। আচ্ছা, আমরা ক্লাসে আসলে খুবই ইফেক্টিভ। আচ্ছা, আমরা ক্লাসে আবার আমরা পরবর্তীতে আমি আপনাদের কাছে কিছু রিভিউ নিব, দেখি নেক্সট ব্যাচের জন্য এগুলো কাজে লাগতে পারে। আচ্ছা, তো আমরা কথা বলছিলাম হচ্ছে লিভিং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। তো এখানে সাব হেডলাইনটা আপনাকে সবসময় একটা আইডিয়া দিবে যে এই প্যাসেজটা আসলে কি নিয়ে কথা বলতে যাচ্ছে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি যে রিডিং এর এই প্যাসেজ গুলো, এটা আসলে আপনাদের নলেজটাকে এনরিচ করার জন্য একটা দারুণ সোর্স। হ্যাঁ, অনেক কিছু শেখা যায়, অনেক ধরনের তথ্য পাওয়া যায়, কারণ এগুলো সত্যিকারের আর্টিকেলস, রাইট? বিভিন্ন জার্নালস গুলোতে পাবলিশ হওয়া আর্টিকেল। আপনারা যদি বইয়ের শেষের দিকে তাকান, আপনারা এটার সোর্স দেখতেও পাবেন। বইগুলোর শেষে দেখবেন যে সোর্স লিখে দেওয়া আছে, যেখানে দেখবেন এখানে লিখে দেওয়া আছে যে এখানে যে প্যাসেজ গুলো ওরা নিয়েছে সেই প্যাসেজ গুলো কোত্থেকে নিয়েছে।
রিডিং এর দেখুন 1 2 3 4 এই যে লিখে দেওয়া আছে, সেগুলো সবগুলোই হচ্ছে বিভিন্ন ধরনের। দেখেন ফিওনা হার্ভের গার্ডিয়ানের বিভিন্ন আর্টিকেল, অধিকাংশ গার্ডিয়ানের আর্টিকেল, এছাড়াও কেমব্রিজের বিভিন্ন যে পত্রিকা আছে সেগুলোর খুব চমৎকার কিছু আর্টিকেলস, এগুলো কিন্তু। তো তার মানে এগুলো সত্যিকারের এডিটোরিয়ালস, রিয়েল লাইফ এডিটোরিয়ালস। তো আপনারা যদি প্যাসেজ গুলো পড়েন, অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা জানতে পারবেন। যেমন এখানে বলছে powerful artificial intelligence needs to be reliably aligned with human values, but does it mean AI will eventually have to police those values? এখানে কিছু সুন্দর কথাবার্তা বলা আছে, যেমন ধরেন রিলায়েবলি অ্যালাইন কথাটা আসলে মানে কি, কোনো কিছুকে রিলায়েবলি অ্যালাইন বা অ্যালাইন করা মানেটা আসলে কি। তো আমরা যদি বলি যে AI needs to be aligned with X, তার মানে হচ্ছে এখন অ্যালাইন শব্দটার সাথে আপনারা কিন্তু পরিচিত। আপনারা যখন ধরেন মাইক্রোসফট ওয়ার্ডে লিখতেছেন তখন অ্যালাইন করতে হয়, তাই না? বাম দিকে অ্যালাইন, ডান দিকে অ্যালাইন বা মিডল অ্যালাইন করে, সবাই আমরা জিনিসটা বলতে দেখেছি। সম্রাট দেখছো না, জিনার দেখছো? টেক্সট গুলোকে সেন্টার অ্যালাইন বা হচ্ছে লেফট রাইট অ্যালাইন করতে হয়। অ্যালাইন হচ্ছে মূলত তাহলে একটা সারিতে নিয়ে আসা বা একটা ধারাবাহিকতায় নিয়ে আসা। সো তার মানে এইটা কল্পনা করেন হচ্ছে যে এটা হচ্ছে আপনার এআই, দিস ইজ এআই। তো এআই কে আপনার কিসের ধারায় নিয়ে আসতে হবে, এআই কি ধরনের তথ্য বলতেছে, এআই কি করতেছে, আপনার বিভিন্ন ধরনের কাজ করতেছে। আপনারা বললেন যে এআই দিয়ে আপনারা হয়তো আইএলটিএস এর পড়া পড়তেছেন, এআই দিয়ে আপনারা হয়তো সিভি বানাচ্ছেন বা অন্যান্য কাজগুলো করতেছেন। ওকে, তো এটা হচ্ছে আপনার এআই। আবার এদিকে আপনার হচ্ছে কিছু হিউম্যান ভ্যালুজ এর কথা আমরা বলি। হিউম্যান ভ্যালুজ মানে হচ্ছে মূল্যবোধ। তাহলে মূল্যবোধ মানে হচ্ছে ধরুন একটা মূল্যবোধ আমি বলি, তাহলে আপনারা বাকিগুলোর ক্ষেত্রে আইডিয়াটা বুঝতে পারবেন। একটা মূল্যবোধ হচ্ছে ধরুন অনেস্টি, এটা একটা মূল্যবোধ। আর দু একটা মূল্যবোধের কথা বলতে পারবেন আপনারা, ভ্যালুজ, পাংচুয়ালিটি, ডিগনিটি, রাইট? আচ্ছা, মানুষের সাথে খারাপ ব্যবহার করাটা, এটাও কি একটা মানে আমাদের হিউম্যান ভ্যালুর মধ্যে পড়ে নাকি ভালো ব্যবহারটা পড়ে? বরিশালের ব্যাপারটা ঠিক জানি না, কিন্তু অন্যান্য জায়গায় ভালো ব্যবহার করাটাই বোধহয় ভ্যালুস এর মধ্যে পড়ে। চিনাত কি বল? কি বলে স্যার? না স্যার, ভালো ব্যাপারটা তো বলছে বরিশাল ব্যাপার জানি না, একটু খারাপ কিছু বলিনি। এনিওয়ে, এগুলো হচ্ছে আমাদের হিউম্যানদের ভ্যালু। এখন ধরেন আমাদের নাহার আপা, উনি হচ্ছেন এআই দিয়ে আইএলটিএস এর একটা প্রশ্নের অ্যান্সার দিয়ে উনি দেখতেছেন। এখন ওই প্রশ্নের অ্যান্সারটায় আপনি জিজ্ঞেস করলেন যে আমি একটা এক্সপিরিয়েন্সের কথা বলো, যে আমি হচ্ছে বেড়াইতে গেছিলাম। এআই আপনার বলতেছে যে আমি হচ্ছে বেড়াইতে গেছিলাম, বেড়াইতে গিয়ে হচ্ছে 2-4 জন আমি পিটায় আসছি। তো এটা একটা জবাব হইছে, কিন্তু এটা কি আসলে হিউম্যান ভ্যালুর সাথে গেল? আমাদের ভ্যালু কি এটা বলে যে কোনো জায়গায় বেড়াতে গিয়ে আমরা পিটায় আসবো? না স্যার। বরিশালের ব্যাপারটা জানি না, বাট অন্যান্য জায়গায় বোধহয় এরকম ভ্যালু নাই, কি বলেন, তাই না? না স্যার, বরিশালের বরিশালের মানুষ ভালো তো। জানি না, এই জন্য আপনি জানেন মনে হয়, এই জন্য বলছেন ভালো স্যার। যারা ভালো তারা অনেক ভালো, আবার যারা হচ্ছে গিয়ে একটু ওইরকম বিহেভ করে তারা আবার অনেক খারাপ। এটা সত্যি কথা, এটা সত্যি কথা। আমাদের নারায়ণগঞ্জের মানে সব ডাকাত, এর মানে তো সবই ডাকাত না, ভালো আছে। গফরগাঁ, আমাদের গফরগাঁর ব্যাপারটা জানেন আপনারা? ময়মনসিংহের গফরগাঁর কাহিনী। গফরগাঁ একটা গফরগাঁ আর আমাদের নারায়ণগঞ্জ একই, কিন্তু ভাই ভাই গফরগাঁয়ের মানুষ স্যার খুবই একদম ডেঞ্জারাস ময়মনসিংহের। সো এটা হচ্ছে ব্যাপার যে আপনি এআই আপনাকে যে জবাবটা দিল সেটা কি সৎ একটা জবাব হয়েছে, সেটা কি হিউম্যান ভ্যালুর সাথে মিলতেছে না মিলতেছে না। প্রশ্ন হচ্ছে এটাকে রিলায়েবলি অ্যালাইন করতে হবে, এটা এলোমেলো জবাব দিলে চলবে না, ওর আচরণকে হিউম্যানের ভ্যালুর সাথে মিল রাখতে হবে না। এটা হচ্ছে এখন আমরা জানি যে এআই আমাদের যে আচরণ গুলো করবে, এআই যেন আমাদের কাছে সৎ আচরণ করে, আমাদেরকে যেন গালাগাল না দেয়, তাই না? তো এটাই হচ্ছে হিউম্যানের সাথে অ্যালাইন করে থাকা। অবভিয়াসলি আমি আপনাদেরকে রিয়েল আরেকটি উদাহরণ দিই। আপনাদের বাচ্চা কাচ্চারা, হ্যাঁ, আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে আপনারা জানেন যে এআই চ্যাট জিপিটি ইউজ করতে দিতে হবে সামনে আর কি, তাই না? তারা চ্যাট জিপিটি ইউজ করবে। তো
তো এখন আপনি যদি শিওর না থাকেন যে এই চ্যাট জিপিটি ওদেরকে হচ্ছে মিথ্যা কথা বলা শিখাবে না বা ওদেরকে গালাগাল শিখাবে না, তাহলে কিন্তু আপনি ওদের হাতে দিতে এটা সাহস পাবেন না। তো আপনি নিশ্চিত হইতে হবে যে আপনি যে এআইটা বাচ্চারা হাতের কাছে পাচ্ছে সেটা যেন এই হিউম্যান ভ্যালুর সাথে অ্যালাইন থাকে। আমার কথাটা কি এখন বোঝা যাচ্ছে? রাইট? সত্যি তো, তাই না? হবে। সো এআই কে অবশ্যই রিলায়েবলি অ্যালাইন হতে হবে, কিন্তু তার মানে কি এটাই যে এআই উল্টা আমাদেরকে বলবে যে আমরা আসলে হিউম্যান ভ্যালু মেনে চলতেছি কি চলতেছি না, এটার পুলিশিংটা মানে এটার নিয়ন্ত্রণটা বা এটার জন্য শাস্তি দেয়া, এটার জন্য তদারকি করা, এটা কি উল্টা এআই আসলে সামনে করতে যাচ্ছে? মানেটা বুঝাই বলি আপনাদেরকে। ফেসবুকে আপনারা কি গালাগালি দিতে পারেন নাকি পারেন না? সম্রাট, কমেন্টে গালাগালি দিতে পারো? কেন দিতে পারো না? সোশ্যাল প্ল্যাটফর্মস আর উনি গালাগালি কি এমনি কি? যদি দেন কি হইতে পারে? আবার উল্টো গালাগালি দিবে যাকে দিছি সে হ্যাঁ, গাল দিবে, কিন্তু আরেকটা জিনিস হইতে পারে, সেটা হচ্ছে ব্যান হয়ে যেতে পারেন আপনি। আইডি ব্যান করে দেয় স্যার, নির্দিষ্ট টাইমের জন্য ব্যান করে দেয়। ব্যান্ড হয়ে যেতে পারে। হ্যাঁ, ইসরায়েলের বিরুদ্ধে লিখলে কি হয়, রাইট? অন্তত আমাদের এই অঞ্চলে আর কি, ইসরায়েলের এগেনস্টে লিখলে দেখবেন ওই পোস্টার রিচ পাচ্ছে না, এবং বেশি রিচ লিখলে কেমন জানি হচ্ছে ব্যান হয়ে যায়, তাই না? এই ব্যানটা অটোমেটিক হয়, কিন্তু অটোমেটিক বলতে কোনো কথা নাই। আসলে এটা কে করতেছে? এআই করতেছে। মেটার যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে আসলে খেয়াল করতেছে যে কারা কারা মানে ওদের মতে হিউম্যান ভ্যালুস গালাগাল মেইন না করে কারা কথাবার্তা বলতেছে। তাহলে খেয়াল করে দেখেন, আমরা প্রথমে চেষ্টা করলাম এআই এর কথাবার্তা যেন আমাদের হিউম্যান ভ্যালুর সাথে ম্যাচ করে হয়, কিন্তু এখন উল্টা আপনি যখন সোশ্যাল মিডিয়াতে, আপনি মানুষ যখন আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো কথা বলতে যাচ্ছেন, আপনি হিউম্যান ভ্যালু মেনটেন করতেছেন কি করতেছেন না সেটার জাজ কে করতেছে? এআই, রাইট? টেবিলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? রাইট? হিউম্যান ভ্যালু আমরা মেনটেন করতেছি কিনা সেটাই এখন দেখতেছে হচ্ছে কে? এআই। এটাই বলতেছে যে এআই কি সামনে আরো বেশি এটা করবে, পুলিশ দিস ভ্যালু, ওরা কি পুরোপুরি এই ভ্যালু গুলো পুলিশিংটাই কি পুরোটাই এআই করবে? এটা আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনাদের কি মনে করবে না করবে না? সামনে এটা বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। যদি বাড়ে তাহলে এআই হচ্ছে কি করতেছে, এই ব্যাপারগুলোকে আসলে মেইনটেইন করছে। না, এটা আমরা দেখলাম। এরপরে আমরা হচ্ছে এখন প্যাসেজে চলে যাচ্ছি, আমরা আসলে সলভের দিকে চলে যাচ্ছি। আমরা এসেছি কেমব্রিজ 18 এর পেজ 47 আমরা প্রথমে একটু দেখছি, আমরা জিটিটাও দেখবো এখন। পুরো প্যাসেজটা আপনি বাদ দিবেন, এরপরে চলে যাবেন কোশ্চেনের দিকে। প্রথম প্রশ্নগুলো আপনারা এখন সলভ করবেন না, এটা আমরা সামনের সেশনে করবো। আমরা আসলে এই কোশ্চেনটাকে টার্গেট করেছি 24 থেকে 26। লেটস সি। সো কোথায় ছিলাম জাতি? আমরা হচ্ছে গ্যাপ ফিলিংটা সলভ করছি। দেখুন বেসিক ইনস্ট্রাকশনটা সেমই আছে, রাইট? যে কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ফ্রেজেস A to F, write the correct letter A to F in boxes 24 to 26 on your answer sheet. এরপরে এখানে আমাদের প্যাসেজটা আছে, মানে কোশ্চেনটা আছে, আমরা এটা এখনই পড়বো না, আমরা আরেকটা জিনিস দেখবো, আমরা ফ্রেজ গুলোকে একটু দেখে নেবো। লুক এট দ্য ফ্রেজ। এরপরে আমি আপনাদেরকে প্রসেসটা হাতে কলমে দেখাবো। Medical professionals, patient has passed. Available courses. ওকে, সো এবার
প্রসেসটা আমরা আরেকবার একটু মনে রাখি যে আমরা এটাকে সলভ কিভাবে করব। রিড দ্য কোয়েশ্চেন লাইন। প্রথমে আপনারা সবাই কি করেন, কোয়েশ্চেন লাইনটাকে পড়ুন। ওকে, চলুন আমরা দেখি কোয়েশ্চেন লাইনটা আমরা একটু পড়ি। আপনাদের মধ্যে থেকে একজনকে আমি ভলান্টিয়ার হিসেবে ডাকছি। কে কথা বলতেছেন এখন পর্যন্ত? বিধানদা পর্যটন, বিধানদা ফ্রি আছেন? বিধানদা হচ্ছে বোধহয় বাইরে। আচ্ছা, শাহানা ম্যামকে আমরা ইনভাইট করি। শাহানা, আনমিউট করুন। জি স্যার। শাহানা ম্যাম, আপনি হচ্ছে প্রথম প্রশ্নটা একটু পড়বেন। আমি প্রশ্নটা আপনার জন্য জুম করে দেখাচ্ছি। এআই হেডলাইনটা পড়ে প্রথম আর কি এআই কারেন্টলি থেকে পড়াশোনা করুন। আচ্ছা, thank you sir. Using AI in the UK health system. AI currently has a limited role in the way dash are allocated in the health service. তো প্রথমে The positive এই জায়গায় পর্যন্ত থামি শানাপা, কারণ এটা আমাদের প্রথম প্রশ্নটা কিন্তু 24-এ চলে এসেছে। আগে আমরা 24টা সলভ করে নিই। সো দেখুন, এখানে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে। যেমন হেডলাইনটা আপনাকে কিন্তু একটা আইডিয়া দিয়ে দিচ্ছে যে প্যাসেজটা কোন অংশে আমাদের অ্যান্সারটা আছে। এই প্যাসেজে অনেক তথ্য আছে, রাইট? আমরা হেডলাইন থেকে জানি যে এখানে পুরোটাই আসলে লিভিং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছে। বাট আমাদের এই গ্যাপ ফিলিং এর প্রশ্নটুকু পুরো প্যাসেজ থেকে আসবে না, প্যাসেজের একটা অংশ থেকে আসবে, যে অংশ এই জিনিসটা কথা বলছে। ইউজিং এআই ইন দা ইউকে হেলথ সিস্টেম। আমাদের এখানে আমরা ল্যান্ডমার্ক আকারে খেয়াল করব ইউকে হেলথ সিস্টেমের কথাটাকে, এআইটাকে না। কারণ এআই আমাদের পুরো প্যাসেজের হেডলাইন, রাইট? তাহলে পুরো প্যাসেজে এআই কয়বার আছে? অসংখ্যবার। সো ইউকে হেলথ সিস্টেম কোথায় আছে সেখানে আমাদের অ্যান্সারটা আছে। এরপরে প্রথম লাইনটাকে আমরা খেয়াল করছি। AI currently has a limited role in the way dash are allocated in the health service. সবাই খেয়াল করুন, আমরা প্রশ্নটা পড়ে দেন আমরা একটু অ্যান্টিসিপেট করব অ্যান্সারটা। আগের দিন আমরা যেটা করেছি বা লিসনিং এর গ্যাপ ফিলিং এ আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে যে আমরা অ্যান্টিসিপেট করি অ্যান্সারটা। আমরা এখানে গ্যাপের শব্দটার যে অ্যান্সারটা সেটার পার্টস অফ স্পিচ কি হবে, টাইম কি হবে, সিঙ্গুলার প্লুরাল হবে কিনা, ভাওয়াল কনসোনেন্ট হবে কিনা, এই জিনিসগুলো আমরা অনুমান করবো। সো লেটস স্টার্ট। আমি এটাকে আপনাদের আলাদা করে একটু দেখাচ্ছি। আলাদা করে যদি আমরা একটু অ্যান্টিসিপেট করি, সো শাহানা আপা পড়ছিলেন, সবাই আর কি খেয়াল করুন। AI currently have a limited role in the way dash are allocated. তাহলে কোন একটা কিছুর কথা বলছে যেটা কিনা allocated in the health service. Allocated মানে বরাদ্দ, আমরা ছোটবেলায় পড়েছি। এখানে যে শব্দটা বসতে যাচ্ছে আপনারা আমার সাথে একটু অনুমান করুন তো। এটা আপনাদের মানে মনে মনে ভাবার একটা বিষয়, এবং এটা আপনারা যত প্র্যাকটিস করবেন দেখবেন এটা একদম সিস্টেমের মধ্যে চলে আসছে। একটা গ্যাপ দেখলে আপনাদের এই জিনিসগুলো অনুমান করতে পারছি। প্রথমত, গ্যাপে যে শব্দটা বসবে সেটা কি নাউন হবে নাকি ভার্ব হবে নাকি মডিফায়ার হবে? কি হবে কে বলতে পারবেন? নাউন, মডিফায়ার? The way dash are allocated, ভার্ব কিন্তু একটা আছে এখানে। ড্যাশ নাউন হবে, অক্সিলারি ভার্বের আগে কি বসে? নাউন বসে। নাউন হবে। কোন টেন্সে ওরা কথা বলবে? প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট। আর আছে, তাই না? আর আছে মানে হচ্ছে প্রেজেন্ট। সিঙ্গুলার, প্লুরাল? হবে। কারেক্ট, প্লুরাল। আর আছে। প্রথম অক্ষর ভাওয়াল হবে নাকি কনসোনেন্ট হবে? এইটা অনুমান করা যাচ্ছে না আসলে, এটা শুধুমাত্র অনুমান করা যাচ্ছে না। কিন্তু এখানে যে অ্যান্সারটা বসবে সেটা একটা নাউন, তথ্যটা প্রেজেন্ট টেন্সে দেয়া আছে এবং সেটা একটা প্লুরাল। আরো কয়েকটা জিনিস খেয়াল করুন। এআই কারেন্টলি সবসময় টাইমের যে ইনফরমেশনটা দেবে, সময়ের ইনফরমেশন, সেটাকে মার্ক করবেন। এই সময়ের ইনফরমেশনটা সাধারণত ওরা হচ্ছে কি প্যারাফ্রেজ করে প্যাসেজে দেয়, তাহলে এটাকে বলা হচ্ছে টাইম ইনফরমেশন। টাইম রিলেটেড এই ইনফরমেশনটাকে সবসময় হচ্ছে আপনারা কিন্তু খেয়াল করবেন, টাইম রিলেটেড ইনফরমেশন ওরা কি দিচ্ছে।
এরপরে আরেকটা তথ্য হচ্ছে এই যে লিমিটেড রোল, এটাও একটা গুরুত্বপূর্ণ কথা। কেন? কারণ এখানে ওরা হচ্ছে একটা বৈশিষ্ট্য দিয়ে দিচ্ছে আমার অ্যান্সারের ব্যাপারে। এআই এর বর্তমানে একটা লিমিটেড রোল আছে, মানে ভূমিকাটা খুব বেশি না। ইন দা ওয়ে ড্যাশ আর অ্যালোকেটেড, কোন একটা কিছু অ্যালোকেট করা মানে হচ্ছে বরাদ্দ করা, হ্যাঁ, অ্যালাউ করা, যেভাবে এই জিনিসগুলো অ্যালোকেটেড সেটার কারণে এআই এর বর্তমানে রোলটা লিমিটেড। এআই এর রোলটা লিমিটেড কেন, কিসের কারণে, সেটা আমরা এখন প্যাসেজ থেকে খুঁজে বের করার চেষ্টা করব পরবর্তীতে, এবং সেটার থেকে আমরা অ্যান্সারটা পাবো। গ্যাপ ফিলিং হলে আমরা এই জায়গায় কি করতাম সবাই খেয়াল করেন, আমরা প্যাসেজে চলে যেতাম যদি আমাদের নর্মাল গ্যাপ ফিলিং হতো। বাট এটা নর্মাল গ্যাপ ফিলিং নয়, এটা হচ্ছে সামারি কমপ্লিশন উইথ ক্লুজ। তো সে কারণে এখন আমরা সরাসরি কি করব না, আগে আমরা প্যাসেজে যাব না, আমাদের মধ্যে আরেকটা ছোট্ট স্টেপ আছে, স্টেপটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন 2 নম্বরে আমাদের এই যে অ্যান্টিসিপেট করার পরে ডোন্ট গো টু দ্য প্যাসেজ ইয়েট, প্যাসেজে না গিয়ে এবার আপনার ওয়ার্ড লিস্টটাকে চেক করবেন, ক্লু গুলোকে। চলেন তো দেখি আমাদের ক্লু কি কি আছে। ক্লু আছে হচ্ছে এগুলো। আপনারা এই ক্লুর দিকে তাকিয়ে এখন আমার সাথে একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা একটু অনুমানের চেষ্টা করবেন এই শব্দগুলোর মধ্যে কোন কোনটা একাধিক এখানে আসলে অ্যান্সার হিসেবে যোগ্য। AI currently has a limited role in the way dash are allocated in the health service. দেখেন তো, মেডিকেল প্র্যাকটিশনার্স আর allocated in the health service হতে পারে নাকি পারে না? প্যাসেজ এখন আমরা যাইনি, গ্রামাটিক্যালি কি মনে হয়, হতে পারে না পারে না? দেখুন রাখলাম হাতে, রাইট। ড্যাশ আর allocated, স্পেশালাইজড টাস্ক আর allocated হতে পারে, তাই না? এটা হওয়ার চান্সেস ভালো। অ্যাভেলেবল রিসোর্সেস আর allocated, রিসোর্স অ্যালোকেট হয়, এটা হলো, তাহলে কি সবগুলোই হবে কিনা দেখি তো। রিডিউস ইলনেস আর অ্যালোকেটেড, এটা কি হতে পারে? এটা মনে না হচ্ছে স্যার। not the correct answer. প্রফেশনাল অথরিটি আর অ্যালোকেটেড হতে পারে না স্যার, কারণ সিঙ্গুলার আর এটা হচ্ছে প্লুরাল। টেকনোলজি এক্সপার্টস আর অ্যালোকেটেড হতে পারে, রাখলাম, কারেক্ট। সো কি করলাম আমরা, স্টেপ গুলো দেখি। আমরা হচ্ছে কোশ্চেনটা পড়লাম, অ্যান্টিসিপেট করলাম, প্যাসেজে না গিয়ে আগে আমরা এখান থেকে শর্ট লিস্ট করলাম। স্টেপটা বোঝা যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ স্টেপ এটা কিন্তু, কারণ এটা আপনার অ্যান্সারটা কারেক্ট হওয়ার ক্ষেত্রে অনেকখানি এগিয়ে দিল। এবার প্যাসেজে যান, দেখেন কোথায় আমাদের ইউকে হেলথ সিস্টেম নিয়ে কথা বলছে, এবং সেখানে আপনি খুঁজবেন এআই এর বর্তমানে লিমিটেড রোলটা কেন আছে। আসুন আমরা প্যাসেজের দিকে তাকাই। আপনি যখন প্যাসেজের দিকে যাবেন আপনি তখন ইউকে হেলথ সিস্টেমটা পাবেন। কারো কাছে কি বই আছে? দেখেন তো আপনারা খুঁজে পাচ্ছেন কিনা ইউকে হেলথ সিস্টেমের কথাটা কোথায় লিখেছেন। এই কোশ্চেনটা শেষ কোশ্চেন, তো এটার অ্যান্সারটা শেষের দিকে থাকার আসলে কথা। শেষের দিকে কোথাও কারো কি ইউকে চোখে পড়ছে মানে স্ক্রিনের দিকে? স্যার লাস্টের 2 প্যারার আগে দিস ইস্যু থেকে শুরু হয়েছে, তাই না? জি স্যার। এটা তাহলে আমরা পেয়ে গেছি, এখানে ইউকের কথা আছে, সো আমরা এখান থেকে সম্ভবত অ্যান্সারটাকে পেতে যাচ্ছি। আমি আপনাদের জন্য এবারে হচ্ছে এই অংশটুকুকে আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারা একটু দেখুন তো এখানে কোন লাইনটা আমাদের অ্যান্সারের সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে। সম্রাট করতে পারো, সমস্যা নেই সম্রাট। আমরা দেখবো হচ্ছে যে আমরা মূলত খুঁজছি এআই এর লিমিটেড রোল আছে কোনো কিছু অ্যালোকেটেড সেটার জন্য। সম্রাট চলো তো আমরা একটু পড়ে দেখি, দিস ইস্যু থেকে শুরু করো। না সমস্যা নেই, পড়ো। দিস ইস্যুস ফেচ NHS
জায়গায় আমরা এসে থেমে যাই, কারণ আমার মনে হয় এখানে আমাদের অ্যান্সারটা আসলে চলে এসেছে। কেন মনে হলো? কারণ আমাদের এখানে বলেছিল যে কোনো কিছু অ্যালোকেটের কথা বলেছে। এখানে আমার মনে হয় অ্যালোকেটের একটা সিনোনিম আমি দেখতে পাচ্ছি। সো আপনারা একটু খেয়াল করুন তো দেখি, আপনারাও আমার মতো অ্যান্সারটা দেখতে পাচ্ছেন কিনা। আমি একটু দেখি প্রশ্নটা সাথে এটাকে তুলনা করে দেখাচ্ছি। তারা সবাই একটু খেয়াল করুন। অ্যালোকেটের সিনোনিম আছে, এর যে লিমিটেড রোল আছে সেই কথাটা আমরা আসলে এই প্রথম 2-1 লাইনের মধ্যে পড়ে ফেলেছি। দেখা যাক আপনারা এটাকে নোটিস করতে পারছেন কিনা। AI currently has a limited role in the way dash are allocated in the health service. এই যে হেলথ সার্ভিসের কথাটা আসলে এইটা, এই যে ন্যাশনাল হেলথ সার্ভিস, এটা আমাদের কিন্তু বলেছে। এখন আপনারা খুঁজে বের করুন তো ন্যাশনাল হেলথ সার্ভিসে কোন একটা কিছু অ্যালোকেটেড, এটার সিনোনিম আছে, কেউ দেখতে পাচ্ছেন কিনা? অ্যালোকেটেড সিনোনিম if it was given a greater role, মানে এটা যদি আরো বেশি রোল দেওয়া হতো, তার মানে এখন লিমিটেড রোল আছে। তার মানে এই জায়গাতে ওরা বলেছে যে আমাদের এআই এর লিমিটেড রোল আছে। আমরা ন্যাশনাল হেলথ সার্ভিস পেয়ে গেছি, লিমিটেড রোল পেয়ে গেছি। জাস্ট আপনাদেরকে খেয়াল করতে হবে অ্যালোকেটের কোন সিনোনিম আছে কিনা এই জায়গায়। স্যার বলবো আমি অ্যাভেলেবল রিসোর্সেস ইউজফুল আছে। ইউজড হচ্ছে আমাদের, হ্যাঁ বিধানদা ঠিক ধরেছেন, ইউজড হচ্ছে আমাদের অ্যালোকেটেড সিনোনিম। এবং শাহানা ম্যাম যেটা বলেছেন রিসোর্সেস, এটা আমাদের আসলে অ্যান্সার। রিসোর্সেস আর ইউজড, এটা এখানে বলছে রিসোর্সেস আর অ্যালোকেটেড। দেখুন তো সব আপনারা ধরতে পারলেন জিনিসটা, হাউ রিসোর্সেস আর অ্যালোকেটেড। তাহলে রিসোর্সেস আমাদের এখানে অ্যান্সার হওয়ার কথা, বাট আমরা তো রিসোর্স শব্দটা লিখতে পারবো না। আমাদের তখন চিন্তা করতে হবে এখানে যে শব্দগুলো আমরা দেখেছিলাম তার মধ্যে কোনোটা কি রিসোর্সেস এর সাথে কাছাকাছি যাচ্ছে কিনা। সবাই স্যার অ্যাভেলেবল রিসোর্সেস সি নাম্বার। তো এটার অ্যান্সার অ্যাকচুয়ালি হচ্ছে সি। আর কম্পিউটার বেজে তো আপনাদের আসলে সি অ্যান্সার দিতে হবে না, আপনারা এটাকে ড্র্যাগ করে এখানে ড্রপ করবেন আর কি। তো কম্পিউটার বেজে আপনি এটাকে এইভাবে টেনে আনতে পারবেন, এখান থেকে টেনে এনে এখানে হচ্ছে ড্রপ করবেন। সবাই ঠিক আছে? বুঝতে পেরেছি? তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে সি। আমি এবার আপনাদেরকে ক্লাসের লাস্ট পর্যায়ের জন্য গ্রুপে প্র্যাকটিস করতে পাঠাবো বাকি কোশ্চেন। আপনাদেরকে একটু মিট করে আমি আপনাদের জন্য এটাকে রেডি করে দিচ্ছি। জাস্ট আ সেকেন্ড, আপনারা দুজন করে গ্রুপে থাকবেন এবং আপনারা এই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করুন। প্যাসেজের বাকি অংশ থেকে আমি আপনাদেরকে পুরোটাই একটু কেটে দিচ্ছি। সো এটা আমাদের প্রশ্ন। আমরা প্রথমে প্রশ্নটা পড়বো, পরে আমরা এখান থেকে শর্ট লিস্ট করবো যে কোন কোন শব্দগুলো হতে পারে সম্ভাব্য। তারপর আমরা প্যাসেজের সাথে মিলিয়ে সেটাকে একটু পড়ার চেষ্টা করব। আমি আপনাদের জন্য এখন এটাকে রেডি করে দিচ্ছি। সো আমি আপনাদেরকে গ্রুপে ডিভাইড করে দিচ্ছি, আমরা দুজন করে এক একটা গ্রুপে যাচ্ছি। কোশ্চেন লাইনটা পড়বো, আমরা অ্যান্সারকে অ্যান্টিসিপেট করব। প্যাসেজের সাথে সাথে যাবেন না, আপনারা ওয়ার্ড লিস্ট একটু দেখবেন, ক্লুতে চেক করবেন। ক্লু ভেতর থেকে আপনারা 2-3টাকে একটু সিলেক্ট করবেন যে কোনগুলো হতে পারে কোনগুলো হতে পারে না। যেটা হয়ে গেছে সেটা বাদ দিবেন, তারপরে হচ্ছে প্যাসেজে যাবেন। এই প্রসেসটা আপনারা ফাইনাল এক্সামে যদি ফলো করতে পারেন আপনাদের মাথা ঠান্ডা থাকবে এবং আপনাদের অ্যান্সার কারেক্ট হওয়ার চান্স বেটার থাকবে। লেটস ট্রাই দিস। স্ক্রিনে এখন আমি আপনাদের জন্য প্যাসেজটাও দিতে যাচ্ছি।
আমাদের প্রশ্ন বাকি আছে, আমরা 24 নম্বরটা সলভ করেছি, আমাদের প্রশ্ন আছে বাকি আছে 26, 25 এবং 26। দুটো প্রশ্ন সলভ করার জন্য আমি আপনাদের 2 মিনিট সময় দিচ্ছি, তারপর আপনারা 1 মিনিট নিজেদের ভিতর কথা বলে নিতে পারবেন যে আপনাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। তো 2 মিনিট ফর সলভিং অ্যান্সার এন্ড দেন 1 মিনিট ফর ডিসকাশন। আমাদের টাইম শুরু হচ্ছে এখন থেকে। রেডি, স্টেডি, গো। গুড লাক এভরিওয়ান। ডিসকাশনের জন্য 1 মিনিট সময় এখন দেওয়া হচ্ছে। সবাই একটু আলোচনা করুন আপনাদের অ্যান্সার গুলো কে কি দিয়েছেন। এভরিওয়ান প্লিজ আনমিউট ইয়োরসেলফ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ছাব্বিশ নম্বরে আমার কাছে 25 নাম্বারটা বি মনে হচ্ছে। স্পেশালিস্ট ডাজ নট ইভেন দেয়ার কারেন্ট লেভেল অফ মেডিকেল প্র্যাকটিশনার্স বা টেকনোলজি এক্সপার্টস। হুম 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 আমার কাছে তাই মনে হচ্ছে। হুম। হ্যাঁ, এফ নাম্বার টেকনোলজি এক্সপার্টস আসবে না না 26-এ।
মানে কবি হবে না। Recording in progress. চ্যাট বক্সে ABCD অ্যান্সার গুলো একটু লিখে দেন এভরিওয়ান। চ্যাট বক্সে আমরা একটা অ্যান্সার গুলো লিখে ফেলি। ওকে 30 সেকেন্ডস আমাদের মোটামুটি শেষ। আপনাদেরকে আপনারা আনমিউট করতে পারছেন আশা করি। ও আনমিউট করতে পারছেন না, এবার পারবেন না। ওকে, সো এভরিওয়ান আমাদের হচ্ছে দুটো প্রশ্ন ছিল 25 এবং 26, রাইট? সো আমরা এটাতে আগাচ্ছি হচ্ছে এভাবে, হাউএভার সাচ আ চেঞ্জ উড রেজাল্ট। সাচ আ চেঞ্জ মানে এরকম একটা পরিবর্তন। কেমন পরিবর্তন? যে এআই কে যদি আরো বড় রোল দেওয়া হয়, এটাকে ওরা বলছে পরিবর্তন। সাচ আ চেঞ্জ, এমন একটি চেঞ্জ, উড রেজাল্ট, এটার কারণে কোন একটা কিছু ঘটবে। সামথিং উড রেজাল্ট মানে হচ্ছে সামথিং এর কারণে কিছু একটা ঘটবে। ফর এক্সাম্পল, ইন সার্টেন ড্যাশ নট হ্যাভিং দেয়ার কারেন্ট লেভেল অফ ড্যাশ। সার্টেন ড্যাশ নট হ্যাভিং দেয়ার কারেন্ট লেভেল অফ ড্যাশ। এখানে সার্টেন ড্যাশ বলতে যেটাকে বোঝাচ্ছে অবভিয়াসলি কোনো নাউনকে বোঝাচ্ছে, কারণ পরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রোনাউন আছে, রাইট? এখানে অবশ্যই কি বুঝবে? একটা নাউন। কেন? কারণ পরের অংশে একটা প্রোনাউন আছে, দেয়ার আছে। তাহলে এই দেয়ার কারা? এই দেয়ার হচ্ছে নিশ্চয়ই এখানে, এখন বলেন তো দেখি, দেয়ার কাদের এগেনস্টে বসে? মানুষের এগেনস্টে নাকি প্রাণী বস্তু, কিসের এগেনস্টে? মানুষের এগেনস্টে, অবশ্যই মানুষের এগেনস্টে। তখন আমরা খেয়াল করবো তাহলে এখানে যে বসতে পারে সেখানে মানুষ কোনটা কোনটা আছে? মেডিকেল প্র্যাকটিশনার্স আছে, টেকনোলজিক্যাল এক্সপার্টস আছে, প্রফেশনাল অথরিটিও হতে পারে। প্রশ্ন হচ্ছে এদের মধ্যে প্লুরাল কারা? প্লুরাল হচ্ছে মেডিকেল প্র্যাকটিশনার্স এবং টেকনোলজিক্যাল এক্সপার্ট। তখন আপনি প্যাসেজে যাবেন, প্যাসেজে গিয়ে দেখবেন যে এরকম কোন কথা এখানে কোথাও বলেছে কিনা যে কেউ তাদের বর্তমানের কিছু একটা পাবে না তাদের ব্যাপারে বলেছে এখানে। এই যে ডিপ্রাইভিং শব্দটা, ডিপ্রাইভিং মানে হচ্ছে নট হ্যাভিং, মানে ডিপ্রাইভিং মানে বঞ্চিত করা। আমরা জানি না জিনিসটা, ডিপ্রাইভিং মানে বঞ্চিত করা। সাম হিউম্যানসদের ব্যাপারে উদাহরণ দিচ্ছে সিনিয়র ডক্টরস of their control of they presently enjoy. Presently synonym দিয়েছে, পড়লেন আপনারা, কোনটা বলুন তো? প্রেজেন্টলি কোন সিনোনিম পড়েছেন? এই যে কারেন্ট, কারেন্টটা হচ্ছে প্রেজেন্টলি সিনোনিম। তাহলে আমাদের শব্দটা হচ্ছে সিনিয়র ডক্টর। সিনিয়র ডক্টরের সিনোনিম এই এ আর এফ এর মধ্যে কোনটা? মেডিকেল প্র্যাকটিশনার্স। মেডিকেল প্র্যাকটিশনার্স। আমাদের কারেক্ট আনসার হবে সেক্ষেত্রে এ, রাইট? এই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। 25 আনসার সবাই আমরা এ দিয়েছি, ডি দিয়েছি। ডি হবে না। কেন ডি হবে না? ডি হবে না তার কারণ হচ্ছে দেয়ারের জন্য সম্রাট ই বসবে আর কি, মানুষ বসবে। আসলে আনসার হচ্ছে এ, মেডিকেল প্র্যাকটিশনার্স। এটা করার পর পরের অংশের দিকে আপনারা যাবেন, কারেন্ট লেভেল অফ ড্যাশ। তাহলে এই সিনিয়র ডক্টররা কি পাচ্ছে না, এনজয় করবে নাকি? প্রেজেন্টলি এনজয় কন্ট্রোল, কন্ট্রোলটা তারা আর এনজয় করবে না, কারেন্ট লেভেল অফ কন্ট্রোল। এবার এখানে এ থেকে এফ এর মধ্যে যে শব্দগুলো বাকি আছে, কন্ট্রোলের সিনোনিম কোনটা আছে সবাই? প্রফেশনাল অথরিটি। কন্ট্রোলের সবচেয়ে কাছাকাছি সিনোনিম হচ্ছে প্রফেশনাল অথরিটি, এটাই সবচেয়ে কাছাকাছি কন্ট্রোলের। এই কারণে আমাদের অ্যান্সার বসবে হচ্ছে ই।
সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এ এবং ই। দেখুন তো সবাই আপনারা একটু খেয়াল করুন, বুঝতে পারলেন কিনা? এভরিওয়ান দেখুন তো। রাইট, ঠিক আছে। তাহলে আমি আপনাদেরকে এবার আজকের হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে যদি গ্যাপ ফিলিং উইথ ক্লুজটা করেন, আপনারা দেখতে পাবেন যে এটা কিন্তু আপনারা অত বেশি কঠিন কিন্তু লাগছে না আপনাদের কাছে। আপনাদের হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। ক্লাসের রেকর্ডিংটা আমি আপলোড করে দিচ্ছি, আর আপনারা সবাই হচ্ছে টাইমলি হোমওয়ার্ক করে ফেলার চেষ্টা করবেন। কালকে আমি আপনাদের জন্য একটা সেশন রাখার চেষ্টা করবো রাতে, ওটাতে আপনারা জয়েন করবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। একটু ব্যস্ততার জন্য ওই এক্সট্রা সেশন গুলো করা যাচ্ছে না, বাট কালকে আশা করি আমরা করবো। সি ইউ এভরিওয়ান, ভালো থাকবেন সবাই।